তা গুরুজি তোকে গান শেখাবার সময় অন্য কাউকে না রেখে শুধু জিষ্ণুকেই কেন রাখলো? দেখ, সেটার উত্তর তো একমাত্র গুরুজি দিতে পারবেন। আর তাছাড়া আমার একটা চ্যাপ্টার শেষ করতে হবে, বুঝলি? পরে গল্প করি তোর সঙ্গে। তোর গুরুজি জানে তো সবকিছু? মানে সবকিছু বলতে? এই যে তুই ম্যারিড, তোর বরের সঙ্গে ঝামেলা। এটা তো আমার সবকিছু নয়, আমার গোটা অস্তিত্বের একটা ফ্র্যাকশন মাত্র। গোটা অস্তিত্বের একটা ছোট্ট ফ্র্যাকশন? কি দারুণ বললি হ্যাঁ তুই মেঘ, নাইস। কি ফাস্ট উন্নতি হচ্ছে তোর। তা এই ছোট্ট ফ্র্যাকশনটার কথা কি গুরুজি জানে নাকি চেপে গেছিস জিষ্ণু ছিল বলে? জিষ্ণু জানে আমি ম্যারিড। এটা তো আরো ইন্টারেস্টিং। গুরুজি জানে না কিন্তু জিষ্ণু জানে, তার মানে কি তোর ওর সঙ্গে একা একা অনেকক্ষণ কথা হয়েছে? হ্যাঁ হয়েছে তো, কাল অনেক কথা বললাম ব্যাক স্টেজে। আসলে কি বলতো, অতটা সময়। ও রিলি? বাহ। তা জিষ্ণু ছেলেটা বেশ না? বেশ। শোন না বোন, আমি কি বলছি, তুই কি এই জিষ্ণু ছেলেটার প্রতি একটু একটু উইক? মনে তো হচ্ছে না। যাই বল, তোদের দুজনের কেমিস্ট্রিটা কিন্তু ফাটাফাটি। তাই নাকি? হবে হয়তো। তুই নীলকে খুব মিস করছিলি তাই না? এ বাবা, তুই তো নিজেই খুব কনফিউজ দেখছি। একবার বলছিস যে আমি জিষ্ণুর প্রতি উইক কিনা, একবার বলছিস নীলকে মিস করছি কিনা। তুই নিজে ডিসাইড কর আগে, তোর ঠিক কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তুই নীলকেই মিস করছিস। দেখ, আমার তো মনে হচ্ছে যে আমি নিজেকে নিয়ে, নিজের গান নিয়েই ব্যস্ত ছিলাম। নীলকে নিয়ে ভাবার তো সময় আমার কাছে ছিল না। নীলের কথা ভাবার সময় পাস না? এই কথাটা আমাকে বিশ্বাস করতে বলছিস তুই? বিশ্বাস করবি কি করবি না সেটা তোর ব্যাপার। দেখ, আমি কি বলবো। তুমি একটু সুস্থ হয়ে নাও, তারপর বাকি কাজগুলো এক এক করে করো। যার প্রথমটা লয়ার, মনে আছে না? এতটা ডিপ্রেসড কেন বাবু আজ? কিছু বলেছে মেঘ আবার আজে বাজে অন্য সকলের সামনে? আজকে মেঘের গানের কম্পিটিশন জেতার কারণে ওদের ক্লাস চলেছিল। ওই গানটাই যা পারি, আর সব আর কিছু তো আমি না ভাবতে পারি না যে মেঘের মতন একটা মেয়ে গলা দিয়ে এরকম সুর আসে কোথা থেকে। জেঠিমণি, মা বলতে বললো ডিনার রেডি হয়ে গেছে। দাদা ভাই, তুই কি নিচে যাবি না এখানে? না না, নিচে যাবে, বাইরে বেরোচ্ছে, নিচে যেতে কি আছে? আমি যাচ্ছি নিচে, তুমি এসো, আমার কিছু ইম্পর্টেন্ট ডিসকাশনস রয়েছে। ঠিক আছে, তাহলে তুই নিচে আয়, আমি নিচে যাচ্ছি। এক সেকেন্ড তুই একটু দাঁড়া। বল। তোর বৌদির নতুন বয়ফ্রেন্ডের নাম শুনেছিস? জিষ্ণু, জিষ্ণু সেন, গান গায়। অবাক হচ্ছিস তো? তুই বলেছিলি না আমি ভুল করছি, ভুল ভাবছি। মনে হয় না অতটা ভুল ভাবছি। তুই যখন নীলের ব্যাপারে এতটাই ইনডিফারেন্ট, তখন তুই ওকে ডিভোর্সটা দিয়ে দিচ্ছিস না কেন? ও কাগজ পাঠাক না, আমি সঙ্গে সঙ্গে সই করে দেবো। তুই পাঠিয়ে দে না। ওকে আর কটা দিন সময় দিয়ে, ও নিজেই যখন পাঠাবে বলেছে ঠিক পাঠিয়ে দেবে। আমার কি মনে হচ্ছে বলতো, তুই ডিভোর্সটা চাইছিসই না। ভুল কথা বলছিস। আমি ডিভোর্সটা চাইছি বলেই কাগজ পাঠাচ্ছি না। কেন বলতো? কারণ নীলের আর কিছু থাকুক না থাকুক একটা বিরাট ইগো আছে। এখন যদি আমি নিজে থেকে কাগজগুলো পাঠিয়ে দিই, নীলের সেই ইগোটাতে ধাক্কা লাগবে। ও ভাববে যে আমি তো মেঘকে বলেছিলাম আমি কাগজ পাঠাবো, তাও মেঘ কেন পাঠালো, আমি সই করবো না, আমি এই করবো না, সেই করবো না। তখন সব কিছু আরো ডিলে হবে। তার থেকে আমার মনে হয় আমার ওয়েট করাটাই বেটার। মেঘকে বুঝতে পারছি না কেন এতটা ইনডিফারেন্ট। এটা কি অভিনয়? যাই হোক, এই জিষ্ণুর ব্যাপারটা আমাকে নীলের কাছে ভালো করে বলতে হবে। ও আর হ্যাঁ, পণ্ডিতজি একজন
শ্রদ্ধার মানুষ, তাকে ওই লোকটা সেই লোকটা কি বললো কি শেখালো এইভাবে কথা না বললেই ভালো হয়। আজকে সুকান্তবাবু আমাকে ফোন করেছিলেন। উনি বেসিক্যালি নীলের খবরটা নেবার জন্যই ফোন করেছিলেন, তবে এটাও জানতে চাইলেন যে ওনার রাখা প্রস্তাবটা নিয়ে আমরা কি ভেবেছি বা আদৌ আমরা কিছু ভাবছি কিনা। ছোট, ভাস্কর, তোমরা বলো, প্রস্তাবটা নিয়ে কিছু ভাবছো কি? দেখো, তোমাদের বলতে হবে যে তোমরা কি করতে চাও, তারপরে যা করার আমি তো করব। ভাস্কর, কি ভাবছো তুমি বলো? আমি কি ভাবছি, মানে আমার মনে হয় বৌদি এই বিয়েটা নিয়ে এত তাড়াহুড়ো না করাই উচিত। ঠিক আছে, ভালোই তো, কথাবার্তা তো হয়েই রইলো। ওরা দুজনে আরেকটু সময় নিক, মানে দুজনে দুজনকে আরেকটু বেশি সময় দিক, আমার যেটা মনে হয়। এই তো কয়েকটা দিনের মাত্র পরিচয়, আগে গিনির কলেজটা শেষ হোক, তারপর না হয় বিয়ের কথাটা ভাবা যাবে। ছোট, তুই কি বলিস? আমি কি বলবো দিদি ভাই, তুমি যা ভালো মনে করো তাই হবে। আমি কি ভাবছি সেটা জানবি, কিন্তু তুই আগে বল যে তুই কি ভাবছিস। দেখ, গিনি আমার মেয়েও বটে, কিন্তু তুই তো ওকে জন্ম দিয়েছিস। বলছি আমরা যদি ঠিক করে থাকি যে ওই ফ্যামিলিতেই গিনির বিয়ে দেব, তাহলে আমার মনে হয় বিয়েটা দিয়ে দেওয়াই ভালো। না মানে এমন তো নয় যে গিনির 18 বছর হয়নি, যে ওর কবে 18 হবে তার জন্য আমরা অপেক্ষা করব। মা, তোমার কি মত? সে তোমাদের পছন্দ হবে না, আর তোমরা মানবেও না আমার মত কি, সেটা আমি ভালো করেই জানি। তবু বলি বড় বৌমা, আমার মত তো পাল্টায়নি। আগে যা বলেছি সেটাই আবার বলবো। এই রূপ ছেলেটার সঙ্গে দুম করে বিয়েটা দিও না। ভালো করে খোঁজ খবর করো, ছেলেটা কেমন, তার স্বভাব চরিত্র কেমন, তা তো তোমরা করছো না। উল্টে ওই ছেলেকেই তোমরা জামাই করবে বলে ঠিকই করে নিয়েছো, আর সেইভাবেই এগোচ্ছ। মা, তুমি সত্যিই মনে করো যে 4টে অচেনা লোকের কাছ থেকে খবর নিয়ে কোনো লাভ আছে? আর দেখো, ওদের কার কি ইন্টারেস্ট সেটা তো আমরা জানবো না। আর ওরা তো যথেষ্ট অ্যাফ্লুয়েন্ট এবং সুকান্তবাবু সাকসেসফুল মানুষ। এরকম ধরনের মানুষদের পাড়ার লোকেরা বেশিরভাগ হিংসেই করে। সুতরাং ওদের সম্বন্ধে যে খুব একটা পজিটিভ কথা শুনবো বলে আমি অন্তত এক্সপেক্ট করি না। ও, তার মানে তুমি শুধু ভালোটা শুনতে চাও, তাহলে আর কথা বাড়িয়ে লাভ কি? না না, আমি সেটা বলছি না মা। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ওই পাড়াটা তো সেরকম খুব একটা হাই সোসাইটি অ্যাফ্লুয়েন্ট লোকেদের পাড়া নয়। ওটা একটা মানে আমাদের পাড়ার মতনই একটা পাঁচমিশালি পাড়া। সেখানে এই যে অ্যাফ্লুয়েন্ট মানুষ বা যারা সাকসেসফুল মানুষ, তাদের অনেকেই হিংসে করে। আর তারপরে দেখো, অনেকের অনেক রকম ইন্টারেস্ট থাকতে পারে। তো হয়তো ধরো কে কবে টাকা ধার করেছে সুকান্ত বাবুর কাছ থেকে, তিনি তো কোনো ভালো কথা বলবেন না তার সম্বন্ধে। তবে দেখো, ময়ূরীকে তো আমি চিনি, আর সে ওদের সম্পর্কে ভালো করে জানে, ও বলেছে। আর ময়ূরীর বোন, সেও তো ছেলেটাকে ভালো করেই জানি, সেও তো তার মতটা তোমাদের বলেছিল। গিনি, খাবারটা শেষ করে যাও। আমার খিদে নেই। আর যেখানে মেঘের মতো একটা চরিত্রের মেয়েকে রূপের থেকে বেশি বিশ্বাস করার কথা হয়, সেখানে থাকার কোনো ইচ্ছেও আমার নেই। গিনি, ভদ্রভাবে কথা বল। ঠাম্মির কথা এরকম অভদ্রের মতো রিয়াক্ট করছিস কেন? মা, আমরা এখানে মেঘের ব্যাপারে কোনো রকম আলোচনা করতে চাই না। ও আমাদের কাছে পাস্ট, ও আমাদের কাছে একটা তিক্ত অতীত, আমাদের জীবনের একটা বড় ভুল। বড়মা, তোমার ওই আমাদের থেকে না আমাকে বাদ রাখো। তাছাড়া সে আমার কাছে কোনো তিক্ত অতীত নয়, সে তুমি ভালো করেই জানো। আচ্ছা বড় বৌমা,
তুমি আমাকে এই কথাটা কেন জিজ্ঞেস করলে বলো তো? না না, তোমার কি মনে হয় যে এই কদিনের মধ্যে এমন কিছু ঘটেছে যাতে ময়ূরীকে আমি ভয়ানক বিশ্বাস করব? তুমি বাইরের অচেনা চারটে লোকের কি ইন্টারেস্ট আছে তুমি সন্দেহ করছিলে না? আমি তো সন্দেহ করি ময়ূরীর খুব ইন্টারেস্ট আছে, আর সেটা সৎ নয়। কি ইন্টারেস্ট আছে ঠাম্মি? দিদি ভাই, বড়দের কথায় কথা বলা কিংবা বড়দেরকে প্রশ্ন করা, সেই অধিকার তো তোমার এখনো হয়নি। বড় বৌমা, তুমি খুব গুণী মানুষ, গুণী ডাক্তার, কিন্তু দুঃখ কি জানো, তুমি অভিভাবক হিসেবে বড় খারাপ, অহমিকায় অন্ধ। বেশ, আমি যখন খারাপ অভিভাবক, আমি যখন আমার অহমিকায় অন্ধ, তখন আমি আর কোনো কিছুর মধ্যে থাকবো না। গিনির ব্যাপারেও হয়তো আমি ভুল সিদ্ধান্ত, খারাপ সিদ্ধান্ত নিয়ে বসবো এবং তাতে গিনির খারাপই হবে। এবং আমার সন্তানদের আমি এতদিন ধরে খুব খারাপভাবে মানুষ করেছি। সুতরাং ছোট আর ভাস্কর, তোমাদের দুজনকেই বলছি, তোমাদের যা করবার তোমরা করো, আমি এসবের মধ্যে আর নেই। বৌদি 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 তুমি তুমি প্লিজ রাগ করো না, তুমি মাথা ঠান্ডা করো। তুমি এরকম করলে কি করে হবে বলো তো? মা, তুমি আমাকে বহুবার বহু কিছু বলেছো, অপমানজনক অনেক কথা বলেছো, কিন্তু আমি কোনোদিন কোনো কিছু গায়ে মাখিনি। তুমি বড় বলে, তুমি আমাদের গুরুজন বলে আমাকে যা কিছু বলার অধিকার তোমার আছে, সেইটা মাথায় রেখে আমি আমার দায়িত্বটুকু সবসময় পালন করে যাবার চেষ্টা কিন্তু করেছি। কিন্তু আর তো আমি পাচ্ছি না। তুমি মনে করছো যে আমি আমার অহমিকায় অন্ধ? তার মানে তুমি বলতে চাইছো যে আমি আমার ইগোর কারণে আমার যা ইচ্ছে তাই সিদ্ধান্ত নিচ্ছি। গিনি কিন্তু আমার নিজের মেয়ের থেকে এতটুকু আমার কাছে কম নয়, আর তোমার মনে হচ্ছে যে আমি তার খারাপ করছি জেনে বুঝে। ছোট আর ভাস্কর, তোমরা আমাকে মাফ করো, গিনির বিয়ের কোনো ব্যাপারে তোমরা আমাকে ডাকবে না। দিদিভাই প্লিজ তুমি মাথাটা ঠান্ডা করো। সেই চেষ্টাই তো আমি প্রথম থেকে করে চলেছি। যাকে তোমরা ভুলে যাও যে গিনির বিয়ের ব্যাপারে আমি কোনোদিন কোনো রকম আগ্রহ প্রকাশ করেছিলাম। এটাও ভুলে যা যে আমি রূপকে পছন্দ করেছি। তোরা নিজেদের মতন তোদের ডিসিশন তোরা নে, আমাকে জানিয়ে দিস আমাকে কি করতে হবে। আর ভাস্কর আর ত্রিদীপ, তোমাদের কি মত সেটা তোমরা সুকান্ত বাবুকে ফোন করে জানিয়ে দিও প্লিজ। বৌদি এসব তুমি কি বলছো বৌদি? প্লিজ বৌদি তুমি মাথা ঠান্ডা করো। আচ্ছা তুমি যদি না থাকো এ বাড়িতে কোনোদিন কোনো কাজ হয়েছে? প্লিজ ভাস্কর, আমি সব কিছু খারাপ করেছি। এতগুলো বছর ধরে এ বাড়িতে যা যা হয়েছে সব আমি খারাপ করেছি। আমার সন্তানরা সব এত বড় বড় হয়ে গেছে, এখন আমাকে শুনতে হলো যে আমি খারাপ অভিভাবক। আর মা, সেটা তুমি নীলের জীবনের এই অশান্তির জন্য বলছো তো আমাকে? এটাই বলছো তো যে আমি নীলের জীবনে অশান্তি নিয়ে এসেছি আর এবার গিনির জীবনে অশান্তি নিয়ে আসতে চলেছি? আশ্চর্য তো, এবারই সব কিছুতে নীলের জীবনের কথা আসে কেন বলো তো? নীলের জীবনের ভুল, অশান্তি, তিক্ত অতীত কেন? নীল কি একটা পাবলিক প্রপার্টি নাকি? কেউ আমার জীবনে কোনো অশান্তি আনেনি, আমি এনেছি। যা অশান্তি হয়েছে সেটা আমি ইনভাইট করেছি। আমি বলেছিলাম মেঘকে বিয়ে করব। আমি বুঝতে পারিনি যে ও একটা... দাদু ভাই, তোমার মুখ থেকে আর একটা শব্দ আমি শুনতে চাই না। আমার নাতির মুখ থেকে নোংরা ভাষা শোনার আগে আমি বধির হতে চাই। প্লিজ রিকোয়েস্ট করছি। আমি ঘরে যাই। আর হ্যাঁ, এই বাড়িতে আর কখনো এরকম অবস্থার সৃষ্টি হয়েছে বলে আমার জানা নেই। বড় বৌমা, আমি তোমার কাছে হাত জোর করছি, যদি কিছু ভুল বলে থাকি বুড়ো মানুষ বলে ক্ষমা করে দিও। ক্ষমা না করতে পারো শাস্তি দিও, কিন্তু এই বাড়িতে এই বাড়ির লোকেরা একে অপরের সঙ্গে এরকম ব্যবহার করছে এ তো আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। বাহ, বেশ, আমাকে অপরাধী করার জন্য তুমি এই কথাগুলো বলছো তো? না বড় বৌমা, আমার পরিবারে কাউকে আমি অপরাধী করতে চাই না। আমার কথাটা শুধুমাত্র আমি নিজের মতো করে বলেছি। সেইটি যে তোমাদের ভালো লাগতে হবে কিংবা মানতে হবে তা তো না। তোমরা এখনকার বাবা মা,
তোমাদের ছেলে মেয়েরাও এখনকার একালে সব জিনিস তো আমি ঠিকমতো বুঝিও না, তাই ভুল করে ফেলি, বেশি কথা বলে ফেলি, নিজের চেনার ছকে সবকিছু বাঁধার চেষ্টা করি আমি। মীনাক্ষী, মীনাক্ষী আর না। মা, তুমি একই কথা বলছো। একদিক থেকে তুমি চলে যেতে চাইছো, ওদিকে মীনাক্ষী বলছে আমি হাত তুলে নিলাম। এইভাবে সংসারটা চলে কি করে? দোহাই মা তোমার, তুমি এরকম হাত জোর করে আমাদের সকলের কাছে মাফ চাওয়া মানে তো আমাদের কত বড় অপমান বলো তো। মা প্লিজ তুমি এরকম করো না। দেখো আমরা বুঝতে পারছি যে তোমার রূপকে পছন্দ নয়, কিন্তু তোমার নাতনি সে তো রূপ ছাড়া কাউকে বিয়ে করবে না বলছে। ওর জেদ তো তুমি জানো, ও চায় না একটা বছর অপেক্ষা করতে। মা তোমার পায়ে পড়ছে, প্লিজ তুমি আর মানা করো না। আর দিদিভাই তো এই সংসারের জন্য সব সময় ডিসিশন নিয়ে এসেছে, কোনোদিন কোনো ভুল ডিসিশন দিদিভাই আজ পর্যন্ত নেয়নি। মা তুমি আর অমত করো না, প্লিজ মত দিয়ে দাও। এমনিতেই তো এই বাড়িটার থেকে আনন্দ হাসি সমস্ত কিছু উঠে গেছে, যদি গিনির বিয়েটাতে আবার এই বাড়িটা আনন্দে ভরে ওঠে। গোটা সংসারটা যেন আগুনের টানে পতঙ্গের মতো হয়ে আছে। পূর্বে সে পূর্বে এই ময়ূরী, এই তোমার দায়িত্ব জ্ঞান। হ্যাঁ, কি বলেছিলে তুমি আমাকে? কি বলেছিলে? গিনির বিয়ের ব্যাপারে কোনো কিছু নিয়ে আমাকে ভাবতে হবে না, সমস্ত দায়িত্ব তুমি নিজের কাঁধে নেবে। তা কি হলো, একটা পুরো দিন তো তুমি গায়েব। জেঠমনি আমার উপর এভাবে রাগ করো না প্লিজ, ভুল হয়ে গেছে। আর এই যে দেখো আমি এসে গিয়েছি, এখন আর কোনো ফাঁকি দেবো না, প্রমিস। ঠিক, বেশ লক্ষ্মী মেয়ে। কিন্তু এদিকের খবরটা শুনেছো কি? দিদিভাই তুমি বলবে বলেই কিন্তু আমরা সবাই অপেক্ষা করে রয়েছি। কি খবর? বিয়ের তারিখটা কিন্তু কাল ফাইনালাইজড হয়ে গেছে। সে কি গিনি, দিস ইজ রিয়েলি আনফেয়ার। হ্যাঁ, আমি কখন এসেছি আর তোমরা আমাকে এটা জানাওনি? গিনি এখন বিয়ের কথা শুনলেই সাংঘাতিক লজ্জা পেয়ে যাচ্ছে। মোটেই না। জেঠিমণি তোমার মেয়েকে বলো তো যেন আমার লেকপুল না করে এরম ভাবে সবসময়। ये लेकपुल का मौसम है बहना। খুব বাড়াবাড়ি। বিয়ে কবে? আমি কি করে জানবো? আমি ঠিক করেছি নাকি? পেপে 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 সামনের মাসের 10 তারিখ। কি মা, শুধু চলে এলো? মানে বুঝতে পারছো তো, হাতে কিন্তু আর সময় নেই। এর মাঝখানে দোকান বাজার সমস্ত শেষ করে ফেলতে হবে। আর শোনো, গিনি আর রূপের যা কিছু জিনিসপত্র কেনা সব দায়িত্ব কিন্তু তোমার। বাবারে, এ তো বিরাট দায়িত্ব। গিনি, তোমার আমার উপর ভরসা আছে তো? 100%। মা আমি আসছি। এই নীল, এক মিনিট শোনো না, বলছি তোমার কাল কটা অবধি ক্লাস থাকবে? কেন? জিজ্ঞেস করছি। কালকে 4:30 পর্যন্ত, কিন্তু তারপর অফিসের কাজ থাকবে। আমার বেরোতে বেরোতে প্রায় 7টা হবে। তাহলে কাল হবে না, পরশু 1:30 অবধি। তার মানে 3টের মধ্যে ফ্রি। গিনিমিনি,
তাহলে পরশুদিন তোমার দাদা ভাই আমাদেরকে শপিং করতে নিয়ে যাবে, কেমন? ইম্পসিবল। দেখো আমি এসবের মধ্যে নেই, তোমরা যা করার নিজেরা করো। দেখো এরম ভাবে বলো না প্লিজ, তোমার ছোট বোনের বিয়ে, মানে এবারের বড় মেয়ের বিয়ে, তুমি এসব না করলে, ইনভলভ না থাকলে ওরা হয়তো তোমাকে কিছু বলতে পারবে না, কিন্তু মনে মনে তো কষ্ট পাবে বলো। তা যে মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে তাকে কি তুমি কষ্ট দিতে চাও? হ্যাঁ নীল, তুমি যাবে নীল, কাল না হলে পরশু, না হলে তার পরের দিন, কিন্তু যাবে। আমি যা বলবো তাই করবে। বাবা, এই অদ্ভুত জোকসগুলো তোমার মাথায় আসে কোথা থেকে বলো তো? তোমার এটা জোকস বলে মনে হলো? এটা আমার জীবনের জ্যান্ত অভিজ্ঞতা থেকে বললাম, এটা ঘটেছে আমার সাথে। বাপরে, থ্যাঙ্কস টু তুমি আর তোমার জীবনের অভিজ্ঞতা, মানে জ্যান্ত অভিজ্ঞতা, অনেকদিন পর এরকম মন খুলে হাসলো। কেন? তোমার বর কি হুকুমুকা হ্যাংলা? গম্ভীর থাকে, সে নিজে হাসে না, তোমাকে হাসায় না? তোমার সঙ্গে কথা বললে না আমার কথাই বলে যেতে হবে, আমার পড়াশোনাও হবে না, গান হবে না। চলো পা চালা। चौक पुराओ मंगल गाओ, चौक पुराओ मंगल गाओ, मन रंगनित पायो रे।